আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছে। ভারত এই ঘটনাকে গোপন করে রেখেছে। শেখ হাসিনাকে কোথায় কবর দেওয়া হবে, সজীব ওয়াজেদ জয় ভারতে এসে সেটার সিদ্ধান্ত নিবে। এত দেশপ্রেমিক দল সব ক্ষমতায়, ক্ষমতার আশপাশে, বাণিজ্য চুক্তি নিয়ে একটা টু আওয়াজের সাহস কেন কারো হলো না? আর আমি যখন সেটা তুললাম, কেন আমাদের স্পিকার মহোদয় ওইটুকু ধৈর্য হলো না পুরা বাক্যটা আমাকে শেষ করতে দেয়? আমার তো আরো কিছু কথা বলার আছে। এটাই বিধিতে বলা যাবে না। এত বিধি দেখাইলে তো দেশ চালানো যাবে না। আমরা শুনছি আমাদের গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহেদ বললেন যে আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তিনি যদি এই শব্দটা বলতেন, যারা নিরপরাধ কর্মী, সমর্থক, ভোটার, শুভাকাঙ্ক্ষী তারা পারবেন, সেটাও কিছুটা মানানসই হতো। কিন্তু যখন শব্দটা ডিরেক্ট আওয়ামী লীগ হয়, আশেপাশে অন্য কিছু থাকে না, আমরা তাদের উদ্দেশ্যটাকে সন্দেহের চোখে দেখি। ধীরে ধীরে আওয়ামী লীগকে সামনে আনতে হবে। ওই যে ওরা নিষিদ্ধ, ওইটাও কিন্তু দেখবেন একটা টাইমে মহামান্য আদালত দেখা গেল যে আওয়ামী লীগের নিষিদ্ধটা খারিজ করে দিল, বাতিল করে দিল, যে না এটা নিষিদ্ধ থাকবে না, ওরা রাজনীতি করতে পারবে। একটা টাইমে এটাই হবে, এটাই হইতে যাচ্ছে। নাইলে উনি এই কথাটা হঠাৎ করে বললো কেন? জনাব সালাউদ্দিন আহমেদকে থামান, নতুবা আপনার পতনের জন্য যদি জনগণ আবার রাস্তায় নেমে আসে, আপনার দলের হেডম কিন্তু আমাদের জানা আছে, আপনারা কিন্তু সামাল দিতে পারবেন না। সুতরাং সময় থাকতে সাধু সাবধান। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে সেটা হয়তো ভিডিওর শুরুতে দেখেই অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, টান টান উত্তেজনা আজকের এই ভিডিওটি সবার সম্পূর্ণ দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে আমি মনে করি আপনারা রাজনৈতিক অঙ্গন নিয়ে এবং দেশ বিদেশের, আমাদের দেশ, পাশের দেশের অনেক কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কথা আবার আমরা সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছে। ভারত এই ঘটনাকে গোপন করে রেখেছে। শেখ হাসিনাকে কোথায় কবর দেওয়া হবে, সজীব ওয়াজেদ জয় ভারতে এসে সেটার সিদ্ধান্ত নিবে। শেখ হাসিনার লাশ বাংলাদেশে পাঠাবে কিনা, নাকি ভারতের কোনো কবরস্থানে তাকে সম্মানের সহিত কবর দেওয়া হবে, এই সিদ্ধান্ত ভারত নিচ্ছে না। কারণ তার পুত্র আছে সজীব ওয়াজেদ জয়, মেয়ে আছে পুতুল, তার নিজের বোন আছে এবং ভাগ্নি আছে। সবাই ভারতে এসে এই সিদ্ধান্ত নিবে যে শেখ হাসিনাকে কোথায় কবর দেওয়া হবে। যদি বাংলাদেশে পাঠানো হয় তাহলে বাংলাদেশে তার লাশ নিয়ে আসতে দিবে কিনা, বা কোনো বিশৃঙ্খলা হবে কিনা, এইটা নিয়ে শেখ হাসিনার পরিবারের মধ্যে আলাপ আলোচনা চলছে। সজীব ওয়াজেদ জয় যুদ্ধের কারণে ভারতে আসতে পারতেছে না, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, তাই ভারতে আসতে পারতেছে না। এই ধরনের নিউজ আজকে আমি ঘুম থেকে উঠেই দেখলাম, প্রচুর নিউজ দেখলাম, আপনারা অনেকে আমার কাছে পাঠিয়েছেন। আবার আপনাদের এই নিউজগুলো দেখে আমি বিভিন্ন মিডিয়া খোঁজাখুঁজি করলাম, চেষ্টা করলাম। ভারতের বেশ কয়টা অনলাইন পোর্টালে এই নিউজটা হয়েছে দেখলাম, কিন্তু এই নিউজ গোপন করার কারণ কি? শেখ হাসিনা যদি মারা যায় তাহলে গোপন করলে ভারতের কি কোনো লাভ হবে, বা শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো লাভ হবে? আর আসলে কি শেখ হাসিনা মারা গেছে? আমরা একটু বিশ্লেষণ করি। দেখেন, 5 আগস্টের পর থেকে নির্বাচন হওয়া পর্যন্ত, নির্বাচনের পরেও শেখ হাসিনা বিভিন্নভাবে অনলাইন প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন। নির্বাচনের পর 12 তারিখের পর 13 তারিখ পর্যন্ত তার বক্তব্য শুনেছি বিভিন্নভাবে। তাদের আওয়ামী লীগের যে পেজ আছে সেই পেজে অডিও কলে কথা বলে, এবং এক সময় তিনি ভারতের মিডিয়ার সামনে সশরীরে উপস্থিত হয়ে কথা বলেছেন। এই কয়েকদিন ধরে, অর্থাৎ 13 তারিখের পর থেকে শেখ হাসিনার কোনো বক্তব্য আর শুনতে পাচ্ছি না, কোনো বক্তব্য শুনতে পাচ্ছি না, কোনো অডিও কল নয়, কোনো ভিডিও কল নয়, কোনো পত্রপত্রিকায় নিউজ, ভারতের অনলাইন মিডিয়ায় নিউজ, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হঠাৎ করে শেখ হাসিনার এইরকম ন্যায় হয়ে যাওয়ার কারণ কি? আসলে শেখ হাসিনা মারা গেছে? শেখ হাসিনা যদি মারা যেয়ে থাকে তাহলে সেটার নিউজ হচ্ছে না কেন? এখন অনেকেই বলছেন শেখ হাসিনা মারা গেছে, আপনারা অনেকে আমার কাছে নিউজ পাঠিয়েছেন। আবার অনেকেই বলছেন যে না, শেখ হাসিনা মারা যায়নি, এর মধ্যে গোপন কিছু রহস্য আছে। অনেক চাপাচাপি করার পরেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের উপরে অনেকগুলো চাপ সৃষ্টি করেছিল যে আপনাদের সাথে যে চুক্তিগুলো আছে সেই চুক্তি বাতিল করব। শেখ হাসিনাকে যদি থামিয়ে না রাখা যায়, শেখ হাসিনার মুখ যদি আপনারা বন্ধ না করেন, ভারত থেকে বলা হলো যে শেখ হাসিনা ভারতে আছে রাজনৈতিক আশ্রয়, সে তার ব্যক্তি স্বাধীনতার একটা পার্ট হিসেবে কথা বলতে পারে, অনলাইনে কথা বলতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এত চাপ সৃষ্টি করার পরে শেখ হাসিনার মুখ বন্ধ করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। সেই শেখ হাসিনা হঠাৎ করে চুপ হয়ে গেল, কোনো কথাবার্তা নেই। সর্বশেষ তিনি অনলাইনে বক্তব্য দিয়েছেন যে এক স্বৈরাচার, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে, এক স্বৈরাচার ক্ষমতা দখল করে চলে গেছে, নির্বাচন দিয়ে আরেক স্বৈরাচার ক্ষমতায় বসছে, তারেক রহমান স্যারকে উদ্দেশ্য করে বলছেন। এবং তারেক রহমান স্যারের পরিবার এই নিয়ে ওই যে আগে যেভাবে বলতেন যে ওই শহীদ রাষ্ট্রপতিও খুনি, বেগম খালেদা জিয়াও খুনি, এই তারেক রহমানও আসামি, এই ধরনের যেটা বলতেন। সর্বশেষ শেখ হাসিনা এই কথাগুলো কিন্তু 13 তারিখে বলেছেন, নির্বাচনের পর 13 তারিখ বলেছে। এই 13 তারিখ থেকে আজকে পর্যন্ত, 13 ফেব্রুয়ারি থেকে আজকে এই যে মার্চের 14 তারিখ, এই 14 তারিখ পর্যন্ত শেখ হাসিনার কোনো বক্তব্য নেই, একবার টোটাল বন্ধ।
অনেকে বলছেন শেখ হাসিনা মারা গেছে হিমাগারে রাখা হয়েছে যাতে সে পচে না যায়, এই জন্য শেখ হাসিনা কথা বলছে না। আসল ঘটনা সেটা নয়। আসল ঘটনা হচ্ছে বাংলাদেশের সাথে ভারত একটা সুসম্পর্ক তৈরি করতে যাচ্ছে, ভালো একটা সম্পর্ক তৈরি করতে যাচ্ছে। নির্বাচনের আগে ভারত থেকে কিন্তু বলা হয়েছিল যদি তারেক রহমান ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের সাথে ভারতের একটা ভালো সম্পর্ক বা উন্নয়নমূলক সম্পর্ক হবে, সেটাই বাস্তবায়িত হচ্ছে। আর এই সম্পর্কের মধ্যে যেন কোনো ধরনের ফাটল না ধরে, বাংলাদেশের জনগণের মধ্যে যেন কোনো ধরনের আবার আগের মতো অশান্তির সৃষ্টি না হয়, ভারতের প্রতি বাংলাদেশের জনগণ যেন আর ক্ষুব্ধ না হয়, এই জন্য ভারত নিজে থেকেই শেখ হাসিনাকে চাপে রেখেছে যাতে শেখ হাসিনা কথা না বলে, বাংলাদেশ বিষয়ে যেন কথা না বলে। এই জন্য ভারতই শেখ হাসিনার মুখ বন্ধ করে দিয়েছে। আসলে শেখ হাসিনা মারা গেছে এটা আমার বিশ্বাস হচ্ছে না, আবার হতেই পারে আল্লাহ মানুক, কারণ হঠাৎ করে তার মুখ বন্ধ হয়ে গেছে। কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে এটাই যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য, বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক তৈরি করার জন্য ভারত নিজেই শেখ হাসিনার মুখ বন্ধ করে দিয়েছে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ যেগুলো এমপি মন্ত্রী আছে তাদের মুখ ভারত নিজে থেকেই বন্ধ করে দিয়েছে। আপনারা ইতিমধ্যেই একটা খবর পেয়েছেন যে ভারত থেকে বাংলাদেশে জ্বালানি আসতেছে। এটা নিয়ে আওয়ামী লীগের বা হচ্ছে যারা এই আন্দোলন বিরোধী আর কি গণ অভ্যুত্থান যেটা হয়েছে এটার বিরোধী যারা ছিলেন তারা নানা ধরনের টল করতেছে যে আগে তো স্লোগান দেওয়া হতো দিল্লি না ঢাকা, এখন তাহলে দিল্লি থেকে কেন তেল নেওয়া হচ্ছে, নানা ধরনের আলোচনা করছে। যাক, এটা আমার টপিক না, টপিক হচ্ছে শেখ হাসিনা বেঁচে আছেন কিনা। এখন এদের মধ্যে থেকে যাতে এদেরকে আর বেশি উৎসাহিত না হয়, অর্থাৎ শেখ হাসিনা যদি বক্তব্য দেয় এই যে আওয়ামী লীগের যারা আছে এরা উৎসাহিত হয়ে বাংলাদেশে একটা অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস খোলা শুরু হয়েছিল, এখন আপাতত সেই খবরগুলো পাওয়া যাচ্ছে না, গোপনে হচ্ছে কিনা জানি না, খোলা হচ্ছিল। তো শেখ হাসিনা যদি বক্তব্য দেয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো ঘোলাটা হবে, তখন ভারতের প্রতি বাংলাদেশের জনগণ আরো ক্ষুব্ধ হবে, ভারতের সাথে ভালো সম্পর্ক থাকবে না। আর এই যে জ্বালানি তেল ভারত থেকে বাংলাদেশে আসতেছে এগুলো নিয়েও বেশি আলাপ আলোচনা হবে না। এখন বাংলাদেশের জনগণ অন্তত এই আন্তর্জাতিক বিশ্বের যুদ্ধা পরিস্থিতি, এই পরিস্থিতিতে ভারত যেহেতু বাংলাদেশকে সহযোগিতা করতেছে, বাংলাদেশের মানুষের ভারতের প্রতি একটা প্রীতির সৃষ্টি হবে। বাংলাদেশের মানুষ বুঝবে যে আন্তর্জাতিক বিশ্বে তেলের দাম যখন বৃদ্ধি পাচ্ছে, কোনো দেশ থেকে বাংলাদেশের তেল নিয়ে আসা খুব একটা সহজ হচ্ছে না, তখন ভারত থেকে বাংলাদেশ তেল নিয়ে আসতে পারতেছে, আমরা জ্বালানি পাচ্ছি, অর্থাৎ ভারতের প্রতি মানে একটা নরম মনের সৃষ্টি হবে বাংলাদেশের জনগণের। সেই জায়গায় যদি হাসিনা কথা বলে তাহলে এই সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে, জনগণের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হতে পারে, ভারতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে যায় সেই দায়টা ভারতের উপরে যাবে। এই জন্য ভারত নিজে থেকেই শেখ হাসিনাকে চুপ করিয়ে রেখেছে, নিজে থেকে চুপ করে রেখেছে, এটা আমার বিশ্লেষণ। কিন্তু আপনারা যে নিউজগুলো পাঠিয়েছেন যে শেখ হাসিনা মারা গেছে, তারপরে সজীব ওয়াজেদ জয় ভারতে এসে কোথায় শেখ হাসিনাকে কবর দিবে, বাংলাদেশে পাঠাবে কিনা এই নিয়ে আলাপ আলোচনা হবে, এটা আমার কাছে মনে হয় না যে সত্য। কারণ শেখ হাসিনা যদি মারা যায় সেটা ভারত আগে প্রকাশ করবে, বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার জন্য ভারত এটা আগে প্রকাশ করবে। আর এই জন্য প্রকাশ করবে যে সাধারণ জনগণকে বোঝানোর চেষ্টা করবে বা বাংলাদেশের জনগণকে বোঝানোর চেষ্টা করবে যে আপনারা ভারতের প্রতি যে বিলা, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে যে বিলা, তো শেখ হাসিনা তো মারা গেছে, তখন তার তো কোনো সমস্যা নাই, এটা ভারত আগেই প্রকাশ করতো। আসলে আমার বিশ্বাস হয় না যে শেখ হাসিনা মারা গেছে, এই দিক থেকে বিশ্লেষণ করলে এটা শেখ হাসিনা মারা যায় না, এটা একটা গুজব ছড়ানো হয়েছে। এই যে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের বট বাহিনী আছে যারা একটু ভিউ ব্যবসা করে, অনেক দেখবেন মেয়েরা মানে যেভাবে আর কি ভিউ ব্যবসা হয়, যেভাবে কথা বললে যেভাবে নিজেকে প্রেজেন্টেশন করলে ভিউ ব্যবসা হবে, মানে ভিউ বেশি পাওয়া যাবে সেই ধরনের কথাবার্তা বলে। স্থানীয় নির্বাচন, হ্যাঁ সামনে স্থানীয় নির্বাচন, মনে হয় দেরি আছে, হয়তো এই বছরের শেষের দিকে। মনে আছে আপনাদের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছিল সবাই, কিন্তু সেটা পারে নাই কেন? বিএনপি বলছে না, স্থানীয় নির্বাচন পরে হবে, আগে জাতীয় নির্বাচন হবে। জাতীয় নির্বাচনের মাধ্যমে ওনারা ক্ষমতায় আসলো, এখন স্থানীয় নির্বাচন দেবে। কবে দেবে সেটা জানাই নাই, কিন্তু আলোচনায় চলে আসছে। আলোচনায় আসার পিছনে কারণ ডাক্তার জাহিদুর রহমান সচিবালয়ের ভিতরেই প্রেসকে নিয়ে উনি বসছিলেন। এই বসার পিছনে কারণ সরকার কি কি উন্নতি করছে এগুলোর ব্যাখ্যা দেওয়া। কিন্তু এর মধ্যে একজন সাংবাদিক প্রশ্ন করছে যে আগামী স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ কি নির্বাচন করতে পারবে? উনি বলছে পারবে। উনি বলা মানে কি জানেন? সরকারের কথা, কারণ উনি তথ্য উপদেষ্টা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, দুই জায়গায় উনি উপদেশ দিয়ে থাকেন। উনি নিশ্চয়ই ভিতরের খবরটা জানেন বলেই বলছে যে হ্যাঁ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, তবে শর্ত আছে, 2টা না 3টা শর্ত দিছে। এর মধ্যে একটা শর্ত হচ্ছে ওনারা আওয়ামী লীগের নাম ব্যবহার করতে পারবে না, এবং ওই যে পোস্টারের মধ্যে ওনাদের নেতাকর্মীর নাম দিতে পারবে না, মানে শেখ হাসিনার নাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম, নৌকা, এগুলো দিতে পারবে না। নির্দলীয় নির্বাচন হবে, এখানে কোনো দলীয় নির্বাচন না। যারাই নির্বাচন করবে, ওই যে বিএনপিও কিন্তু ওই ধানের শীষ লাগাইতে পারবে না। নিশ্চয়ই আমার মনে হয় বেগম খালেদা জিয়ার ছবি, জিয়াউর রহমান সাহেবের ছবি, তারেক রহমান সাহেবের ছবি, এগুলো লাগাইতে পারবে না। যদি আওয়ামী লীগ না লাগায় নিশ্চয়ই বিএনপিও পারবে না, জামাতও পারবে না, এনসিপিও পারবে না। এটা নির্দলীয় নির্বাচন হবে। কারো থাকবে ঘড়ি মার্কা, কলম মার্কা, ঘোড়া মার্কা, হাতি মার্কা, এরকম। এটাই উনি বুঝাইতে চাইছে যে কেউ কোনো নাম ব্যবহার করতে পারবে না, গোপনে নির্বাচন করতে পারবে, মানে পরিচয় দেওয়া যাবে না আমি আওয়ামী লীগ।
আওয়ামী লীগ কেন দেওয়া যাবে না? আওয়ামী লীগ কি নিষিদ্ধ দল? উনি এইটারও একটা সূক্ষ্ম ব্যাখ্যা দিছে যে না, আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয় নাই, তাদের কার্যকলাপ নিষিদ্ধ। তার মানে কি ওই কার্যকলাপের মধ্যেই পড়ে ওই দলীয় কোনো নাম টাম দেওয়া যাবে না, নেতাদের ছবি ওই পোস্টারে দেওয়া যাবে না, দলের পরিচয় দেওয়া যাবে না, পরিচয় গোপন করে আপনি নির্বাচন করতে পারেন। তার মানে কি জানলেন, এমনি না খায়া এদিক দিয়ে ঘুরে আই না খাওয়া, আওয়ামী লীগকে স্বীকৃতি দেওয়া। আওয়ামী লীগ যেভাবে চারিদিকে স্লোগান দিতেছে, যেভাবে বের হইতেছে, ওই ভয়ে কি এই কথা বললো? মনে হয় না। এর পিছনে আরেকটা কারণ আছে। সেই কারণটা কি জানেন? ধরেন আওয়ামী লীগকে নির্বাচন করতে দিল না স্থানীয় নির্বাচনে। নির্বাচন কে করবে? বিএনপি, জামাত, এনসিপি এবং স্বতন্ত্র। এতে কি ভোটারদের উপস্থিতি বাড়বে? কত পার্সেন্ট মানুষ ভোট দিতে আসবে? ওইটাও কিন্তু একটা বড় প্রশ্ন। যদি দেখা যায় 60% মানুষ ভোট দিতে আসে নাই, 40% মানুষ ভোট দিতে আসে, তাহলে কিন্তু স্থানীয় নির্বাচনটা প্রশ্নের মুখে পড়া যায়, গ্রহণযোগ্যতা পাচ্ছে না। কিন্তু ওই গ্রহণযোগ্যতা পাওয়ার জন্যই আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চায় গোপনে। হ্যাঁ, গোপনে নির্বাচন করো, তাহলে ভোটার উপস্থিতি বাইরে যাবে, মানুষকে দেখাইতে পারবে 70%, 80% ভোট পড়ছে। মানে স্থানীয় নির্বাচনটা সবার কাছে, দেশে বিদেশে সব জায়গায় গ্রহণযোগ্যতা পাবে। বুদ্ধি আছে কিন্তু। হ্যাঁ ভাই, অনেকেই বলে তারেক রহমান সাহেব রাজনীতিতে নতুন। কেমনে নতুন হয় ভাই? উনার বাবা রাজনীতির সাথে জড়িত ছিল, প্রেসিডেন্টের ছেলে, উনার মা ছিল প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর ছেলে। ছোটবেলা থেকেই তো রাজনীতি দেখে আসতেছে, বাবা কিভাবে দেশ চালাইছে, মা কিভাবে দেশ চালাইতেছে, এটা তো উনার নখদর্পণে উনি চোখের সামনে দেখছে। আমরা দূর থেকে কি জানি? উনি তো কাছে ছিল, কাছে থেকে সমস্ত কিছু বুঝা নিছে। ওই বুঝা নিয়েই কিন্তু এখন দেশ চালাইতেছে। কি সূক্ষ্ম মাইটটা দিছে দেখছেন? ভোটার উপস্থিতি বাড়াইবার জন্য আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে। কিন্তু এটাই কি সবচেয়ে বড় সত্য? না, আমার মনে হয় বড় কিছু চাপও আছে। হ্যাঁ, বিভিন্ন দিক থেকে চাপ আছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে, ধীরে ধীরে আওয়ামী লীগকে সামনে আনতে হবে। ওই যে ওরা নিষিদ্ধ, ওইটাও কিন্তু দেখবেন একটা টাইমে মহামান্য আদালত দেখা গেল যে আওয়ামী লীগের নিষিদ্ধটা খারিজ করে দিল, বাতিল করে দিল, যে না, এটা নিষিদ্ধ থাকবে না, ওরা রাজনীতি করতে পারবে। একটা টাইমে এটাই হবে, এটাই হইতে যাচ্ছে। নাহলে উনি এই কথাটা হঠাৎ করে বললো কেন? উনি আরেকটা কথা বলছে, ওইটাও কিন্তু খুব মূল্যবান কথা। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই পুশ ইনের ব্যাপারে, এই যে ভারত থেকে যে পুশ ইন করা হচ্ছে, এই ব্যাপারটা কি চোখে দেখেন, এই ব্যাপারে কিছু বলেন। উনি কি সুন্দরভাবে কূটনৈতিকভাবে একটা আওয়াজ দিছে। আওয়াজ মানে উনি জবাব দিছে। জবাবটা কি? যে দেখেন, ওইটা ছিল বিজেপির নির্বাচনী এজেন্ডা। নির্বাচনের আগেই তো তারা বলছে যে আমরা যারা বাংলাদেশে আছে তাদেরকে বাংলাদেশে ঢুকাইয়া দেবো। এটা তো নতুন কিছু না, ওইটা ওদের নির্বাচনী এজেন্ডা। এবং এটা নিয়ে ভারত সরকারের সাথে আমাদের কথাবার্তা চলতেছে, এটা ঠিক হয়ে যাবে। এইটাও কিন্তু উনি ঠিক বলছে। কারণ কি জানেন? এই যে পুশিন এই নাটকটা চলতেছে কেন জানেন? চাপ সৃষ্টি করতেছে। ওই চাপটা কি? যে ওদেরকে, অর্থাৎ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, যার জন্য আপা আসতে চায়। আপা আসার রাস্তাই কিন্তু ওপেন হচ্ছে এই স্থানীয় নির্বাচনের মধ্যে দিয়া। আপার আসার রাস্তা ওপেন করা হচ্ছে ওই স্থানীয় নির্বাচনের মধ্যে দিয়া, আওয়ামী লীগকে সুযোগ কইরা দিয়া। এইটাই তো বোঝা যায়, সাধারণ লোক তো এইটাই বুঝবে। কিন্তু এখানে একটা বিরাট প্রশ্ন আছে, উনি আসতে চাইলেই আসতে পারবে না। কারণ কি জানেন? একটা মামলার রায় হয়ে গেছে, আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের যে রায়টা হয়ে গেছে, প্রথমত এই সরকার এই রায়টাকে বাতিল ঘোষণা করতে হবে, যে কোনো অ্যাঙ্গেলে, যে এই রায়টা বাতিল, নতুন করে আবার বিচার হবে, এরকম একটা কিছু হইতে হবে। ওইটা যদি না হয়, ভারত সরকার কিন্তু আসতে দিবে না। হ্যাঁ, ভারত সরকার জীবনও আসতে দিবে না শেখ হাসিনাকে। কেন আসতে দিবে না? ওইটা ওদের নীতির মধ্যে পড়ে না। একটা মানুষের নামে বিচার হয়ে গেছে, এমন না যে যাবজ্জীবন জেল, একেবারে ঝুলাইবার রায় হয়ে গেছে। সেই ঝুলাইবার রায় থেকে ওনাকে কিভাবে বাঁচাবে? হাকিম নড়ে, হুকুম তো নড়ে না। এই হুকুমকে নাড়াইতে হলে এই বিচারটাকে পুরাটাই বাতিল করতে হবে, পুরাটাই বাতিলের খাতায় ফেলে দিতে হবে। নাহলে উনি কি করে আসবে? পার্শ্ববর্তী দেশ থেকেও আসতে দিবে না। আর এই দেশ থেকে যে ট্রাভেল পাস দিবে, সেটাও দিতে পারবে না। আপনাদের মনে আছে যখন তারেক রহমান সাহেব আসবে আসবে বলতেছিল ইংল্যান্ড থেকে, কেন আসতে পারতেছিল না? ওই যে ওনার মামলা টামলা গুলো ছিল না, এগুলো সব কিছু একদম ক্লিয়ার কইরা ওনাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। তারপরে ওনাকে আসার সুযোগ করে দিয়েছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকারই কিন্তু বাধা দিয়ে রাখছিল। কারণ কি জানেন? ধরেন আমার একটা বিচার হয়ে গেছে, আমাকে ঝুলাবে, আমি আশ্রয় নিয়েছি ইংল্যান্ডে, লন্ডন শহরে থাকি। এখন ধরেন আমি এই দেশে আসতে চাই, বাংলাদেশে আসতে চাই, এই দেশে আমার বিচারের রায় হয়ে গেছে, লন্ডন সরকার আমাকে আসতে দিবে না, কারণ আমার তো মৃত্যুদণ্ড হয়ে গেছে, আমাকে মৃত্যুর মুখে ঠেলা দিতে পারে না। ঠিক তেমনি ভারত সরকারও শেখ হাসিনাকে মৃত্যুর মুখে ঠেলা দিতে পারে না। এইটাই নিয়ম, আন্তর্জাতিক নিয়ম এটা। কিছুদিন পরই আপনারা বুঝতে পারবেন, দেখবেন শেখ হাসিনা আস্তে আস্তে পিছনে থাকবে, ওইখান থেকেই মানে দিল্লি থেকেই সব কন্ট্রোল করবে, সামনে নতুনদেরকে বা অন্য কাউকে সামনে দিয়ে দিবে যে হ্যাঁ তোমরা এগিয়ে যাও। স্থানীয় নির্বাচনে যদি ভালো ফলাফল করতে পারে, তাহলে তো ভাই মিশা গেল আমাদের সঙ্গে। স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু ভালো ফলাফল করতে পারবে, এটা অ্যাডভান্স বলা যায়। কারণ কি জানেন? মানুষের মধ্যে একটা বিরক্তি চলে আসছে, মানুষ কিন্তু এখন বলা শুরু করছে ওই আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা টাকা পয়সা সরাক, আয়না ঘর বানাক, গুম করুক, হত্যা করুক, যা কিছু করুক, ওইটা করছে উপরের লেভেলে, কিন্তু সাধারণ মানুষ খুবই ভালো ছিল, আজকের মতো অরাজকতা ছিল না। এটা কিন্তু অলরেডি বলা শুরু করছে। তার মানে কি জানেন? স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ যে ভালো ফলাফল করবে, এটা ক্লিয়ার, আয়নার মতো পরিষ্কার। তার মানে কি জুলাই হেরে গেল? জুলাই কি মুছে যাবে? না, সরকারের দেখেন নতুন প্রোগ্রাম আছে। এই যে আগস্ট মাস আসতেছে না, সারা বাংলাদেশ সাজাবে, হ্যাঁ, বাতি দিয়া, আলো দিয়া, সব দিকে সাজাবে। এই জুলাইকে সারা বিশ্বের সামনে তুইলা ধরবে, জুলাইকে ভুলতে দিবে না।
সরকার কিন্তু এরকম ঘোষণাও দিয়ে দিছে। এখন একটা প্রশ্ন দাঁড়ায়, সরকার যদি জুলাইকে এতই ভালোবাসে তাহলে জুলাই সনদপত্রের কেন ঘোষণা দিচ্ছে না? গণভোট কেন মাইনা নিতেছে না? কেন মাইনা নিতেছে না ভাই ব্রাদার? একটু বইলা বিদায় নেবো। এই জুলাই সনদপত্র, এই সংস্কার, এর মানে কি জানেন? পার্শ্ববর্তী দেশের ডানা কাইটা দেওয়া। এই সংস্কারের মধ্যে দিয়ে কিন্তু পার্শ্ববর্তী দেশের ডানা কাইটা দেওয়া হয়েছে। আর পার্শ্ববর্তী দেশের যখন ডানা কাইটা দিবেন তখন দেখবেন আওয়ামী লীগ আর উঠতে পারতেছে না, কারণ আওয়ামী লীগের ডানাটাই হচ্ছে পার্শ্ববর্তী দেশ। এই সংস্কারের মধ্যে দিয়ে ওই পথেই তো গেছিল ডক্টর ইউনূস, যার জন্য বর্তমান সরকার এইটাকে মানতে গিয়া অনেক রকম বাধা পাচ্ছে। এই বাধাগুলো পার্শ্ববর্তী দেশ থেকে আসতেছে। বাধা দিয়ে রাখতে পারবে না? পারবে না। শোনা যাচ্ছে আমাদের সরকার কিন্তু বিদেশ সফরে যাচ্ছে। প্রথম যাবে কোথায়? চীনে। কিন্তু চীনে যাওয়ার আগে মালয়েশিয়াতে যাবে, মালয়েশিয়া হয়ে চীনে যাবে। চীনে যাওয়ার সঙ্গে সঙ্গেই তো ভাই আগুন ধরবে পিছনে কাঁধে ওই যে দাদাদের, ওইটা ওনারা মাইনা নিতে পারবে না। কিন্তু সরকারের আর কোনো রাস্তা নাই। তাদের সঙ্গে যদি চোখে চোখ রেখে কথা বলতে চায় ডক্টর ইউনূসের মতো, তাহলে চীনকে হাতে রাখতে হবে, তুরস্ককে হাতে রাখতে হবে, পাকিস্তানকে হাতে রাখতে হবে। এই তিনটা দেশ নিয়ে পথ চলতে হবে। এটা ডক্টর ইউনূসের ফর্মুলায়, ওই ফর্মুলায় আসতে হবে। ভাই ব্রাদার, বিদায় নেবার আগে একটা কথা বলি, ডক্টর খলিলুর রহমান কিন্তু বিএনপির একদম একটা বড় খুঁটি এই মুহূর্তে। তাহলে তো আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেবকে একটা প্রশ্ন করতেই পারি, আপনি যে 18 মাস যে সরকারের সাথে ছিলেন, ওইখানে যে সংস্কার হইলো, আমাদের যে গণভোট হইলো, ওই গণভোটের অধিকারটা কোথায়? ওই গণভোটের কি করলেন? সনদপত্রের কি করলেন? জুলাই কি হইলো? এই জবাবটা কিন্তু আমরা ডক্টর খলিলুর রহমান সাহেবের কাছে পাইতে পারি। ওনার কাছে কে জিজ্ঞাসা করবে? নাই এমন কোন সাংবাদিক আমাদের দেশে? হ্যাঁ আছে তো, মানব জমিন। আর প্রশ্ন করতে হবে একটাই প্রশ্ন, জুলাই কি হইলো? যেটার সঙ্গে আপনি জড়িত ছিলেন, 18 মাস যে সংস্কার করলেন, ওই সংস্কারের খবর কি? আপনি তো এই সরকারের একদম একটা বড় খুঁটি, তাহলে আপনি সে জবাব দেন। ভাই ব্রাদার, বিদায়ের আগে শুধু এইটুকুই বলা যায়, স্থানীয় নির্বাচন আইলে বহু রকম খেলা শুরু হয়ে যাবে। কারণ কি জানেন? জামাতে ইসলাম, এনসিপি, ওই 11 দল একদম চুপ, খামোশ হয়ে গেছে। কোনো কথাবার্তা মুখে আনে না, চুপচাপ আছে, সব কিছু দেখে যাচ্ছে। কারণ কি জানেন? ওই যে ইসলামিক ব্যাংক নিয়ে যে নাটক হয়ে গেল, এতে কিন্তু ওনারা ক্লিয়ার হয়ে গেল বর্তমান সরকার তাদেরকে কোন নজরে দেখে আর কোন দিকে ঠেলা পাঠাইতে চায়। এটা কিন্তু জামাতে ইসলাম বুঝা ফেলাইছে। সো এখন এই মুহূর্তে চুপচাপ, এই কারণে দম নিতেছে। হ্যাঁ, দম নিতেছে। জোরে দৌড় দেওয়ার জন্য নিঃশ্বাস নিতে হয়, দম নিতে হয়। ওই দমই নিতেছে জামাত ইসলাম। যারা বাজারে এই আলাপ ছেড়েছেন যে জামাত ইসলাম ইসলামী ব্যাংক দখল করেছে, তাদের সম্ভবত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নাই। হ্যাঁ, কোনো ধারণা নাই। তারা শুধুমাত্র ধারণার বশবর্তী হয়ে এই মন্তব্য করছেন। আমি ইসলামী ব্যাংকের ইতিহাস অল্প একটু আপনাদের বলবো, তার আগে একটা আলাপ আসেন সেরে নেই, কেন এই আলাপটা বাজারে ছাড়া হলো। জামাত ইসলাম ইসলামী ব্যাংক দখল করেছে, এই মুহূর্তে এই আলাপটা বাজারে ছেড়ে দেবার অন্যতম কারণ হচ্ছে জামাত ইসলামের যে সমস্ত রাজনৈতিক প্রতিপক্ষ এদেশের মাটিতে রাজনীতি করছেন, তারা দীর্ঘদিন ধরে 5 আগস্টে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা বিদায় নেবার পরে রাস্তাঘাটে, ফুটপাতে, সড়ক পথে, রেলপথে যে অবাধ লুটপাট চলতো, চাঁদাবাজি চলতো, এই চাঁদাবাজি শুধুমাত্র 5 আগস্ট 2024 এই একদিনের জন্য বন্ধ ছিল। অর্থাৎ এই দিন কেউ সিদ্ধান্ত নিতে পারে নাই যে এই ফুটপাতে ভ্যানে যারা জামা কাপড় বিক্রি করে, সবজি বিক্রি করে, মুরগি বিক্রি করে, এদের কাছ থেকে 5 আগস্টে চাঁদার টাকা কে তুলবে। এই সিদ্ধান্ত সেদিন ছিল একটা ট্রানজিশন পিরিয়ড। শেখ হাসিনা পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার সাথে সাথে তার যারা সাঙ্গপাঙ্গ ছিল তারাও সেদিন গা ঢাকা দেয়, যার কারণে এই একটা দিন মাত্র এই চাঁদাবাজিটা বন্ধ ছিল। কেউ সেদিন ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদা আদায় করতে যায় নাই। 6 তারিখ থেকে যথারীতি এই চাঁদাবাজি ঠিক পূর্বের অবস্থায় বহাল তবিয়তে আবার শুরু হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে, এখানে আমি নিজে অসংখ্য মানুষের সাথে কথা বলেছি। রাস্তার ফুটপাতে যে সমস্ত দোকানদারেরা দাঁড়িয়ে ভ্যানে করে সবজি বিক্রি করেন, জামা কাপড় বিক্রি করেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলেছেন শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হয়েছে, অন্য কোনো কিছুই বন্ধ হয় নাই। চাঁদাবাজি আগের মতোই। আগে আমরা যে ভ্যান প্রতিদিন 100 টাকা করে দিতাম, এখনো সেই 100 টাকা করে দিতে হচ্ছে, শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হয়েছে। তো এই যে একের পর এক ঘাট দখল, হাট দখল, মাঠ দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হয়েছে। এ ব্যাপারে পত্র পত্রিকায় যখন ব্যাপক আকারে লেখালেখি হচ্ছে, যারা এই কাজটি করেছে, জামাত ইসলামের যে সমস্ত রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে, তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো যখন একের পর এক আসা শুরু করলো, অপরদিকে জামাতের আমির থেকে শুরু করে জামাতের প্রত্যেকটা নেতাকর্মী এই দখলবাজির রাজনীতি থেকে বাইরে গিয়ে তারা জনগণের কাছে গিয়ে একেবারে জনগণের কাতারে মিশে গিয়ে মানুষের সুখ দুঃখের অংশীদার হয়ে তাদের সাহায্য সহযোগিতায় নিজেদেরকে নিয়োগ করলেন। এমত অবস্থায় আমরা লক্ষ্য করেছি ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় জামাতের চলমান কার্যক্রমকে প্রচন্ড রকমের ইতিবাচক ভাবে তুলে ধরা হয়েছে। এই যখন অবস্থা, তখন মানুষের ভিতরে জামাতের ইমেজ সম্পর্কে একটা ব্যাপক সুধারণা প্রতিষ্ঠিত হতে শুরু করে। এই যখন অবস্থা, তখন জামাতের যারা প্রতিপক্ষ আছে, যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ একের পর এক আসতে শুরু করেছে, তখন তারা জামাতকে চাঁদাবাজের দোষে দুষ্ট করার অভিপ্রায়ে এই আলাপ বাজারে ছেড়েছে। অর্থাৎ জামাত ইসলাম ইসলামী ব্যাংক দখল করেছে। আগের জামাত ইসলাম এবং এই জামাত ইসলামকে আমি মিলাতে পারছিলাম না, যার কারণে আমার একটু জানার আগ্রহ হলো যে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে তাহলে কারা? এটা কি দখল নাকি পুনরুদ্ধার? আমি জানতে গিয়ে প্রথমেই 5 তারিখের পরে প্রথম আলোর একটি রিপোর্ট দেখুন।
5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে প্রথম আলো এই যে রিপোর্টটি করেছেন, সেখানে তিনি বলেছেন এস আলমের দখল থেকে ইসলামী ব্যাংক পুনরুদ্ধার। অর্থাৎ শেখ হাসিনা তার শাসনামলের দ্বিতীয় মেয়াদে 2017 সালের 5 জানুয়ারি ব্যাংকের তৎকালীন এমডি আব্দুল মান্নানকে তার পরিবারের বাসভবন থেকে ডিজিএফআই এর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে ক্যান্টনমেন্ট পরিচালিত একটি রেস্টুরেন্টে তাদেরকে বসিয়ে অস্ত্রের মুখে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। এই খবর ওই সময়ে আপনারা যারা আগ্রহী পাঠক একটু দেখে নিতে পারেন। ওই সময়ে 2017 সালের 5 জানুয়ারি পত্রপত্রিকা আপনারা ঘাটলেই দেখতে পাবেন যে সেখানে সরকারের নির্দেশে, স্বয়ং শেখ হাসিনার নির্দেশে সরকারের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা তৎকালীন ব্যাংকের এমডি, চেয়ারম্যান এবং আরো কয়েকজনকে জোরপূর্বক অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। অর্থাৎ জোর করে পদত্যাগ করিয়ে পুরো ইসলামী ব্যাংকটাকে এস আলমের দখলে দিয়ে দেওয়া হয়। এস আলমের দখলে যাওয়া মানে সরকারি দলের দখলে চলে যাওয়া। তারা প্রথমে সেখানে আরস্তু খানকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। আরস্তু খানকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেবার পরে সেখান থেকে প্রচুর অর্থ লুটপাটের ব্যবস্থা করা হয় এবং আরস্তু খানকে চাপ প্রয়োগ করা হয় যে আপনি সেখান থেকে অর্থ বের করে দিন। কিন্তু আরস্তু খান এই প্রতিষ্ঠানের উত্তর সমৃদ্ধি দেখে, এর জনপ্রিয়তা দেখে, এর পেইড আপ ক্যাপিটাল, এর আমানত সবকিছু দেখে তিনি এখান থেকে 1টি টাকা তসরুপ করার সুযোগ দিতে রাজি হন নাই। যার কারণে আরস্তু খানকে আর সেই পদে রাখা হয়নি, তাকে অল্প কয়েকদিনের ব্যবধানেই সেখান থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে। আরস্তু খান তার এক সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করে বলেছেন। তাহলে প্রথম আলোর এই রিপোর্ট থেকে আমরা বুঝতে পারি ব্যাংকটি যারা প্রতিষ্ঠা করেছিল তাদের কাছ থেকে 2017 সালের 5 জানুয়ারি দখল হয়ে গিয়েছিল। অর্থাৎ কোন দখলদার বাহিনী প্রকৃত মালিকের কাছ থেকে ব্যাংকটি দখল করে নিয়েছিল। এরপর 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরে ওই দখলদার বাহিনী একা একা, তাদেরকে কেউ কিছু বলে নাই, তারা নিজেরা নিজেদের পিঠ বাঁচানোর ভয়ে ব্যাংকটাকে ফোকলা করে দিয়ে ব্যাংক থেকে 50,000 কোটি টাকা লুটপাট করে নিয়ে তারা ব্যাংকটাকে ফোকলা করে দিয়ে বিদেশে পালিয়ে চলে যায়। এটি হচ্ছে বাস্তব ইতিহাস। অর্থাৎ ইসলামী ব্যাংক এস আলম গ্রুপ দখল করে নিয়েছিল 2017 সালের 5 জানুয়ারি, আর 2024 সালের 5 আগস্ট দখলদার বাহিনী তাদের ক্ষমতা চলে যাওয়ার কারণে তারা এই ব্যাংকটাকে ফেলে এর সম্পদগুলো লুটপাট করে নিয়ে পালিয়ে যায়। যখন পালিয়ে গেছে তখন এই ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছে আবার তারা এসে হাল ধরেছে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন। পুরো ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।